মাঝে আরও একটা দিন কেটেছে। ইদানিং ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে সাফা। মেঘার তো খেয়ালই নেই কোনো দিকে। সারাটা দিন ঝিমিয়ে বসে থাকে, ঘরবন্দি করে নিয়েছে নিজেকে। আগ বাড়িয়ে প্রয়োজন ব্যতীত সাফার সাথেও কথা বলে না। যবে সাফা কথা বলে তবেই উত্তর করে কেবল। সকাল থেকে আদ্রের পিছু পিছু ঘ্যান ঘ্যান করে ঘুরে বেরিয়েছে চঞ্চলা রমণী। বাইরে যাওয়া হয় না, আলাদা করে ঘুরতেও যাওয়া হয় না কতদিন। শুভ্র অফিসের কাজে ব্যস্ত। সাফা ওকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলেছিল গতকাল রাতে। বোনের আবদার রাখতে সময় বের করতে চেয়েছিল শুভ্র, কিন্তু সকাল সকাল ফেঁসে গেছে আরেক কাজে। অফিসে আটকে পড়েছে। ফোন করে বলেছে আদ্রকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু আদ্রের পাত্তা নেই, কোনো খেয়ালই নেই। সাফা সকাল থেকে ঘুরঘুর করে বারবার মনে করাচ্ছে ওকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু আদ্র কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। একবারও মুখ ফুটে বলেনি ঘুরতে নিয়ে যাবে কিনা। বেচারি সাফা কেবলই হয়রান। এখন দুপুর। হাড় কাঁপানো শীতে সদ্য শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে নিচে নামলো রমণী। মুখ ভোঁতা করে ঠোঁট উল্টে রেখেছে। থুতুনি কাঁপছে ঠক ঠক করে। আদ্র ড্রয়িং রুমের সোফায় বসে একলা একলা ফোন ঘাঁটছিল, খুব মনোযোগ ফোনে। সাফা ওকে দেখেই চিকচিক করে উঠল। ঝিমধরা ভাবমূর্তি ছেড়ে এক লাফে তেড়ে গেল। একই প্রশ্ন করল পুনরায়, ভাইয়া ঘুরতে নিয়ে যাবে কখন? দুপুর হয়ে গেল, খেয়ে দিয়ে বেরোবো নাকি বিকেলে? আদ্র ফোন থেকে দৃষ্টি সরালো। রাশভারী গলায় বলল, কোথায় যাবি? যেখানে খুশি। না গেলে হয় না? মুড নেই বাইরে যাওয়ার। না, যাব। জেদ করবি না টুকটুকি, আমার ভালো লাগছে না, যা এখান থেকে। না, ঘুরতে যাব আমি। ভাইয়া বলেছে তুমি নিয়ে যাবে, বসেই তো আছো। ফোনে কি রাজকার্য করছো শুনি? মুড নেই কেন? আমি যখন বলেছি আজ বাইরে যাব তখন আমি যাবই। সাফা জেদ ধরে স্বভাব সুলভ। আদ্র রাগলো এবার। একই মেজাজ চড়ে আছে। রেগে মেগে কিছু বলার আগেই শাহিনা কাবিরের কণ্ঠ শোনা গেল, কি হয়েছে? কোথায় যাবি? দেখো না আম্মু, ভাইয়া বলেছে আদ্র ভাইয়া আমাদের ঘুরতে নিয়ে যাবে, কিন্তু দেখো এই আদ্র ভাইয়ার বাচ্চা পোলট্রি খাচ্ছে এখন। আদ্র মাঝখানে জবান খোলে, একদম ওর কথা শুনবে না মনি, মাথায় তুলবে না এই মেয়েকে। যখন যা চায় তাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে ও। পড়াশোনায় ডাব্বা, সেমিস্টারে কোনো রকমে পাশ করেছে। পড়াশোনায় মনোযোগ নেই আর ঘুরতে যাবি তুই? যে বইগুলো দিয়েছিলাম ক্লাস শুরু হওয়ার আগে সেসব পড় গিয়ে। আর একবার যদি ঘুরতে যাব বলে ডিস্টার্ব করিস তাহলে মার খাবি বলে রাখলাম, যা এখান থেকে। পরপর কতগুলো কথা শুনিয়ে দিল আদ্র। রমণী চোখ ছলছল করে চায়, ঠোঁট মুখ ফুলিয়ে কাদো কাদো হয়ে তাকায়। হাতের টাওয়েলটা খামচে ধরে নাক টানে। অমনি ধ্যান ফেরে আদ্রর। রাগী চাহনি ঢেকে স্বাভাবিক হয়ে তাকায়। টুকটুকি ঝট করে উঠে দাঁড়ালো। বিনা বাক্যে এলোমেলো পায়ে ছুটল উপরের দিকে। কারোর চড়া ধমক খাওয়ার অভ্যেস নেই ওর। সে বড্ড কোমল। আদ্র ওকে ওভাবে ছুটে যেতে দেখে ভিমরি খেয়ে পিছু ডাকল, টুকটুকির বাচ্চা, কোথায় যাচ্ছিস? এই শোন। আচ্ছা ঘুরতে নিয়ে যাব, আয়। কোথায় ঘুরতে যাবি বল? এই টুকটুকি। মেয়েটার শুনল না, ধূপধাপ পা ফেলে উঠে গেল। আদ্র হাঁপ ছেড়ে শাহিনা কাবিরের দিকে তাকিয়ে বলে, দেখেছ মনি, ওকে কি এমন বললাম আমি? যাও তো, শুনে এসো গিয়ে। রেডি হতে বলো, লাঞ্চের পর বেরোবো ওদেরকে নিয়ে। মেঘ আর মেহেরকেও রেডি হতে বলবে। শাহিনা কাবির শেষের সম্বোধনটা ধরে কড়া গলায় বললেন, মেহেরের নাম ধরে ডাকছিস কেন? ও তোর ভাবি হয়, ভুলে যাস? ও মনি, আর বলবো না, যাও ওদের রেডি হতে বলো।
তোমার অভিমানী মেয়েকে এবার ম্যাচুরিটি শেখাও একটু। বাচ্চাদের মতো ছোট বড় সব কথায় গাল ফোলানো অভ্যেস হয়ে গেছে ওর। শাহিনা কাবির আর কোনো প্রত্যুত্তর না করে উপরে উঠে গেলেন। লাঞ্চ শেষ হতে না হতেই সাফা পুরো তৈরি। যেমন অভিমান করেছিল তেমন অভিমান ঘুচতেও সময় লাগেনি এক বিন্দু। মেঘা প্রথমে যাবে না বলেছিল, পরে আদ্রের কথা রাখতে তৈরি হয়ে নিয়েছে। মেহেরও যাচ্ছে। কোথায় যাবে এখনও ঠিক করা হয়নি, সেই তখনই বেরিয়ে গেছে ওরা। রৌদ্র বাড়িতে ছিল না, আজকাল ওর অভ্যেস হয়েছে রোজ সন্ধ্যায় একবার করে বাড়িতে ফেরে সে। তপ্ত রমণীকে সময় করে এক ঝলক না দেখলেই মন উতলা লাগে, ছটফট করে অন্তর। রোজকার মতো সন্ধ্যায় বাড়ি ফিরেছে আজও। বাড়ি কেমন নিস্তব্ধ আজ, ড্রয়িং রুম ফাঁকা। অন্যদিন রমণীদের হুটোপুটি পড়ে। রুবিনা কাবির শাহিনা কাবির টিভির পর্দা খুলে বসেন, তবে আজ কেউ নেই ড্রয়িং রুমে। রৌদ্র সেভাবে গুরুত্ব দিল না। গুনগুন করতে করতে উপর পানে মুখ তুলে পা চড়ালো সিঁড়িতে। সিঁড়ির মাথায় তোফায়েল কাবিরের সাথে সাক্ষাৎ। নিচে নামছিলেন তিনি। চা প্রয়োজন এই সময়। পিছু পিছু রুবিনা কাবির আছেন। রৌদ্র দুজনকে দেখেও না দেখার ভান করল। সেভাবেই গুনগুন করতে করতে করিডোর পেরিয়ে নিজের ঘরে ঢুকল। খানিক বাদ চেঞ্জ করে বেরোলো। উকি দিল রমণীর দৌড়ে। ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। সন্ধ্যা রাত বাড়ছে। এই সময় ওদের ছাদে থাকার কথা নয়। দ্বিতীয়বার সিরাতের ঘরে উকি দিয়ে দেখল সিরাত এই ভর সন্ধ্যায় ঘুমোচ্ছে রামিসাকে নিয়ে। এখানেও না পেয়ে কপাল গুটিয়ে আসে রৌদ্রর। সোজাসুজি নিচে নামতে নামতে ভনিতাহীন উঁচু স্বরে হুঙ্কার ছাড়ে, মম, ইভারা কোথায়? তোফায়েল কাবিরকে চা দিয়ে পাশেই বসেছিলেন রুবিনা কাবির। শাহিনা কাবির বাড়িতে নেই। নর্মাল চেক আপের জন্য তৌসিফ কাবিরের সাথে হসপিটালে গেছেন একটু। বাড়ি পুরোপুরি ফাঁকা বলা চলে। ছেলের এমন হুটহাট প্রশ্নে এক পলক স্বামীর দিকে তাকালেন ভদ্রমহিলা। নিজেও উত্তর করলেন ভনিতাহীন, বাইরে ঘুরতে গেছে। কোথায়? জানি না। কার সাথে? আদ্রের সাথে। ব্যাস। চোয়াল খিচে আসলো রৌদ্রের। মুঠিয়ে আসলো দুই হাত। দপ করে ক্ষিপ্ততা ঠিকরে উঠতে বিলম্ব হলো না। কিরমির করে রাগ উঠল। ওই ইডিয়েট ওকে এড়িয়ে চলে, আর এখন আদ্রের সাথে ঘুরতে গেছে। ভাবতেই তরতর করে রাগ বাড়ল। হিসহিস করে উঠল নিজের মাঝেই, আজ আসুক ওই ইডিয়েট, ওকে শায়েস্তা করেই ছাড়বে। যত চায় রাগারাগি করবে না, ততই রাগ বাড়ায় ওই মেয়ে। এতদিন ওর উপেক্ষা পেয়েও নিজেকে সামলে রেখেছিল, আজ আর সামলাবে না বলে পণ করল। সেখানেই শটান দাঁড়িয়ে থাকার মাঝে সদরের কাছ থেকে পুরুষালী বিচলিত স্বর ভেসে আসে। দরদর করে বাড়িতে ঢোকে বাড়ির ছেলে মেয়েরা। আদ্র ভেতরে ঢুকে রুবিনা কাবিরকে দেখেই বিচলিত হয়ে বলে, আম্মু, বরফ নিয়ে এসো তাড়াতাড়ি। দাঁড়িয়ে চকিতে তাকান রুবিনা কাবির, সাথে তোফায়েল কাবির। আদ্র মেঘার বাম হাতটা ধরে রেখেছে, হন্তদন্ত সে। মেঘার হাত টেনে এনেই সোফায় বসালো নিজ তাগিদে। হাতখানা আঁকড়ে রেখেই আবার বলল, কি হলো আম্মু, দাঁড়িয়ে আছো কেন? বরফ নিয়ে এসো ফাস্ট। কি হয়েছে? গাড়ির ডোর লক করতে গিয়ে ডোরের ফাঁকে হাত ঢুকে গিয়েছিল মেঘের। ভীষণ বাজেভাবে লেগেছে। দেখো, এইটুকু সময়ই জখম হয়ে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি বরফ নিয়ে এসো। রুবিনা কাবির ছুটলেন বরফ আনতে। রৌদ্র এক মুহূর্ত হতবাক হলেও পরক্ষণে ভরকায়। রাগান্বিত শক্ত মুখশ্রী মিলিয়ে যায় রমণীর হাতের দিকে দৃষ্টি পড়তেই। তালুসহ হাতের পিঠ পুরো মোটা দাগে লালচে হয়ে উঠেছে। লাল আভা ঘুচে কালচে হয়ে উঠছে ধীরে ধীরে। রমণীর হাতখানা কাঁপছে তীর তীর করে। রৌদ্র ছলকে ওর মুখের দিকে তাকায়। মুখ কুঁচকে জমাট বেঁধে রেখেছে, চোখ নিভু নিভু।
ব্যথা স্পষ্ট চোখে মুখে, শ্বাস পড়ছে বেগতিক। তেড়ে যায় রৌদ্র। এই যে একটু আগেই পণ করল মেঘার ওপর রাগারাগি করবে, সেই পণ গুড়িয়ে গেল নিমিষেই। হুড়মুড়িয়ে মেঘার মুখোমুখি মেঝেতে হাঁটু গেড়ে বসল সে। আদ্রের থেকে ছাড়িয়ে একবিংশীর জখম হাতখানা নিজের কবলে নিল। হাতখানা ভয়ার্ত চোখে উল্টে পাল্টে দেখতেই অত্যাধিক বিচলিত হয়ে পড়ল বেপরোয়া যুবক। ইভারা, হাতে কি হয়েছে? ব্যথা পেয়েছিস? ডোর লক করতে গিয়ে ব্যথা পাস কি করে? তোফায়েল কাবির ঝট করে চান বিচলিত ছেলের দিকে। মেঘা ভরা চোখে যায়। তীব্র ব্যথায় চিনচিন করছে হাতের দুই পাশ। গাড়ি থেকে সাফা আগে নেমেছিল। মেঘা নামা মাত্রই ভালোভাবে না দেখেই সজোরে ঠাস করে দরজা লাগাতে গিয়েছিল সাফা। মেঘার হাত ফেঁসে গেছে সেখানে। অগত্যা ছমছমে ব্যথায় কুকিয়ে উঠেছিল মেয়েটা। দাঁত মুখ খিচে তীব্র চিৎকার রুখে নিয়েছিল গলায়। এখন ব্যথা বাড়ছে, আর ধরে রাখা যাচ্ছে না। কালশিটে হয়ে উঠছে ধবধবে ফর্সা হাতখানা। হাঁসফাঁস বাড়ছে রমণীর। ব্যথায় কান্না পাচ্ছে। রৌদ্রের দিকে তাকানো মাত্রই কান্না পেল আরও। ব্যথাতুর শ্বাস জোরালো হলো। আহ্লাদি হয়ে ওষ্ঠ উল্টে আসলো একবিংশীর। সাফা জড়সড় হয়ে পাশেই দাঁড়িয়ে আরও গুটিসুটি হয়ে ভুল স্বীকার করে রৌদ্রের প্রশ্নের উত্তর করল মিনমিনে গলায়। মেঘা আমার জন্য ব্যথা পেয়েছে ভাইয়া। আমি ডোর লক করতে গিয়েছিলাম, মেঘাকে দেখতে পাইনি। অমনি চড়া ধমকের মুখে পড়ল মেয়েটা। গবেট, দেখে কাজ করতে পারিস না? আমার ইভারার যদি কিছু হয়ে যেত। জান, খুব লেগেছে, তাই না? মম, কোথায় হারালে তুমি? তাড়াতাড়ি আইস নিয়ে এসো। রৌদ্র কেমন ছটফট করে, বলে বেফাঁস গলায়। উতলা হয়ে রমণীর হাতে ফু দেয় মুখ গোল করে। ঝাড়ি খেয়ে পিছিয়ে যায় সাফা। মেঘা কান্না চেপে ছলছল চোখে দেখছে ওর উদ্বিগ্নতা। বাকিরাও। রুবিনা কাবির বরফ নিয়ে আসলেন, আদ্রের হাতে তুলে দিলেন। রৌদ্র ওর থেকে আইস কিউব কেড়ে নেয় এক প্রকার। রমণীর হাত ধরে রেখেই আলগোছে বরফ ছোঁয়ায় জখম স্থানে। ঠান্ডা পেতেই চিনচিন করে ওঠে ব্যথা। মস্তিষ্কে গিয়ে আঘাত হানে। চোখ বুজে মৃদুস্বরে আশূচক আর্তনাদ করে রমণী। রৌদ্র কাতর হয়ে আসে। ধীরে বলে, ডোন্ট ওয়ারি, ব্যথা কমে যাবে। মম, বাড়িতে যা অয়েনমেন্ট আছে নিয়ে এসো। আদ্র খেয়ালি হয়ে আপন ভাইয়ের খেয়াল খোয়ানো কর্মকাণ্ড দেখছে অপলক। এই বেপরোয়া ছেলেটা এতটা বিচলিত হলো কবে থেকে? কারোর প্রতি খেয়ালি হলোই বা কবে? হুটহাট হাসি দেখা মেলে আদ্রের ঠোঁটে। রুবিনা কাবির ফার্স্টেই টেনে রাখলেন সোফার উপর। মেঘা চোখ খোলে। কবেই ব্যথা সামলাতে না পেরে চোখ থেকে জল গড়িয়েছে। জোর শব্দে কাঁদতেও পারছে না। ফুপিয়ে নাক টানল মেয়েটা। বাঁকা চোখে পরক করল। এখানে তোফায়েল কাবিরও উপস্থিত। শটান দাঁড়িয়ে থেকে নীরবে এসব পরক করছেন তিনি। মেঘার ঢোক গেলে রুদ্ধ গলা ভেজায়। পিটপিট করে চোখ তোলে। রৌদ্র মলম হাতে তুলে নিতেই জায়গা ফাঁক করে আদ্র উঠে দাঁড়ায়। মেঘা কাপা গলায় বলে সহসা, ভাইয়া, তুমি মলম লাগিয়ে দাও। আদ্র থামল। রৌদ্র সেভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে দমন রেখে মোলায়েম কণ্ঠে বলল, আমি লাগিয়ে দিচ্ছি। হাত ছাড়ুন আমার, ভাইয়া মলম লাগিয়ে দেবে। ইভারা, রাগাবি না আমায়। বললাম তো আমি লাগিয়ে দিচ্ছি। ও তোকে ছোবে কেন? আপনি আমায় ছোবেন কেন? হাত ছাড়ুন, ব্যথা নেই আমার। রৌদ্রের ক্ষুব্ধ স্বরের বিপরীতে মেঘার তেজি স্বর। নিজের হাত টেনে ছাড়িয়ে নিল সে। কটমট করল রৌদ্র। রেগেছিল। সেই রাগটা ঝালাই হতে সময় লাগল না। ফের বিগড়ে গেল শান্ত বিচলিত মুখাব্যয়। মলমখানা হাতের মুঠোয় পিষ্ট করল সে। মেঘা ওর সামনে থেকে সরে বসে। উঠে দাঁড়াতেই আদ্র বলে, মেঘ, বস।
রুডি মলম লাগিয়ে দেবে। অয়েনমেন্ট দিয়ে ব্যান্ডেজ করতে হবে। ঠান্ডার মৌসুম, ব্যথা বাড়বে নয়তো। প্রয়োজন নেই ভাইয়া, ব্যথা করছে না আমার। মেঘা সরে আসতে চায়। 2 কদম বাড়াতেই কনুইতে হ্যাঁচকা টান পড়ে। মাড়ি খিচে রেগে মেগে চিবিয়ে বলে রৌদ্র, ইডিয়েট, বলছি না আমি মলম লাগিয়ে দিচ্ছি। ও তোকে ছুলে ভালো লাগবে, আর আমি ছুঁয়ে দিলে ঝলসে যাবি তুই। বাজে কথা বলবেন না, হাত ছাড়ুন। ইভারা, এবার কিন্তু সত্যি সত্যি মার খাবি তুই আমার হাতে। জেদ করবি না আমার উপর। অনেক সহ্য করেছি তোর এই জেদ। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই, আর বরদাস্ত করব না আমি। সে তো আপনিও আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, অসহ্য হয়ে উঠছেন আপনি। মা বাবা আছে এখানে, হাত ছাড়ুন আমার। মেঘার কথা শেষ হলো কেবল, সময় পার হলো না এক মুহূর্ত। সপাটে একটা দাপুটে চড় পড়ল বাম গালে, নরম ত্বক ঝলকে উঠল। মেয়েটা ছিটকে পড়তে নিল টাল হারিয়ে, তবে পড়ল না। ওকে টেনে ধরল রৌদ্র। পড়ে গিয়ে ব্যথা পেতে দিল না ঠিকই, কিন্তু দ্বিতীয় আঘাতে আবারও ব্যথা দিল। ফের একটা শক্ত চড় বসালো রমণীর ডান গালে। পরপর 2টো থাপ্পড়ে মেয়েটার কান মাথা ঝমঝমিয়ে ওঠে, চড়কে ওঠে মস্তিষ্ক। চক্কর দিয়ে ওঠে দুর্বল মাথাটা। হাঁটু গড়িয়ে লুটিয়ে পড়তে চায় রমণীর পাতলা দেহখানা, তবে পড়ে না। বরং 2 ফোঁটা অশ্রুবিন্দু চোখ ছাপিয়ে গলে পড়ে মেঝেতে। জ্ঞান খোয়াতে বসে একবিংশী। মুহূর্তেই যেন চমকে উঠল উপস্থিত সবাই। ঝটকা মেরে বড় বড় চোখে চাইল। তৎক্ষণাৎ ভোরকে উচ্চারণ করলেন রুবিনা কাবির, রৌদ্র, কি করছিস? রৌদ্রের কানে পৌঁছালো না। বীভৎস রেগে আছে সে, চোখ মুখ রাগে তামাটে। আসলেই সহ্যসীমা অতিক্রম হয়েছে তার, রেগেছিল। এখন আরও রাগ বাড়ল অসময়ে এই মেয়ের জেদে। ও ছুলে খারাপ লাগে, এড়িয়ে চলে কেন ওকে? মেঘা টাল সামলে নিভু নিভু চোখে তাকায়। গাল বেয়ে অঝরে পানি ঝরে। রৌদ্রর বাহু চেপে রেখেছে। কেউ কিছু বলার আগেই 2 বাহুই খামচে ধরল। নিজের দিকে হিসড়ে টেনে নিল রমণীর কোমলাঙ্গ। হিসহিসিয়ে উঠল, ইডিয়েট, ছাড়ব না তোকে আমি। যদি ছাড়ার কথা দ্বিতীয়বার বলিস তো জানে মেরে ফেলব। আমিই ছোব তোকে, আর কেউ নয়। আদ্র ধ্যানে ফিরে গলা উঁচায় এবার, তপ্ত স্বরে বলে দাঁত চেপে, রুডি, মারলি কেন ওকে তুই? রৌদ্র মেঘার এক হাত ছাড়ে। পাশ ফিরে আদ্রের দিকে তাকিয়ে আঙুল তুলে গমগমে স্বরে কণ্ঠ চিপে বলে, শাট আপ, আমাদের মাঝে আসবি না তুই, খবরদার না। তোর কোনো অধিকার নেই আমাদের মাঝে আসার। আর না আমার ইভারাকে ছোঁয়ার অধিকার আছে তোর। তোমারও কোনো অধিকার নেই মেঘাকে মারার। কোন হিম্মতে আমাদের সামনে আবার ওর গায়ে হাত তুলছ তুমি? তোফায়েল কাবিরের শক্ত কণ্ঠ। রৌদ্র কিছু বলার আগেই হাত ফসকে রমণী লুটিয়ে পড়ে। শরীর ভেঙে মেঝেতে বসে পড়ে মেয়েটা। মাথা এখনো ঝিমঝিম করছে। বীভৎস জ্বলছে গাল দুটো। রৌদ্র ধক করে ওঠে। নিজেও হাঁটু ভেঙে বসে রমণীর সামনে। লক্ষ্য করে এতক্ষণে তার ইভারা ঠিক নেই। চোখ নেভানো, ভেজা চোখ মুখ, 2 গাল রক্তিম। 5 করে 10 আঙ্গুলের ছাপ ফুটে উঠেছে ফর্সা ত্বকে। মেয়েটা চোখ খুলতে পারছে না। রৌদ্র ছ্যাদ করে ওঠে ওর এরূপ হাল দেখে। রাগের ঘোর কাটে তার। মুহূর্তেই 2 হাতে আগলে নেয় রমণীকে। আলতো করে গালে হাত উঠিয়ে ধরফর করে বলে, ইভারা, আর ইউ ওকে? মেঘ, ঠিক আছিস তুই? আদ্র ওকে ধরতে গেলে রৌদ্র বাড়ানো হাত ছিটকে সরিয়ে দেয়। বলেছি না ছুবি না ওকে। ওকে ছোঁয়ার জন্য আমি আছি, ভুলেও স্পর্ধা দেখাস না। মেঘার ফিকরে ওঠার শব্দ শোনা যায়। ঠোঁট কামড়ে কেঁদে ওঠে রমণী। হাতের ব্যথার সাথে সাথে 2 গালের জ্বলন। ডুকরে কাঁদে মেয়েটা।
নিজেকে সামলে উঠে বসে। রৌদ্রের হাত সরিয়ে দেয় নিজের থেকে। আদ্রের দিকে ফিরে ফিকরে ফিকরে নালিশ করে, আমি তোমার ভাইকে ঘৃণা করি ভাইয়া, ভীষণ ঘৃণা করি। আমি ক্ষমা করব না ওনাকে। উঠে দাঁড়ায় কোনো রকমে। পেছাতে পেছাতে চোখ মুছে হাতের উল্টো পিঠে। আবারও বলে ক্রন্দনরত কণ্ঠে, আমি এখানে আর থাকবো না বাবা, একদিনও থাকবো না। চলে যাব আমি। তোমাদের ছেলেকে আমি ক্ষমা করব না, কোনো দিন না। রমণী ধরফরিয়ে এলোমেলো পায়ে ছুটে যায়। টলতে টলতে হুমড়ি খায় কয়েকবার। রৌদ্র থমকেছে। রাগ উঠলে বেঘরে তলায় সে। কী করলো এটা? পরপর দুটো থাপ্পড় মারল ইভারাকে। হুঁশ ফিরে পায় বেপরোয়া যুবক। ঘাড় ডলে। উঠে দাঁড়ায় কোনো রকমে। অস্ফুটে বিড়বিড়িয়ে মেয়েটার নাম উচ্চারণ করে পিছু পিছু ছুটে যায়। চোয়াল শক্ত তোফায়েল কাবিরের। রাগে গজগজ করলেন এসব দেখে। রুবিনা কাবির এক পলক দেখলেন। আর পারা যাচ্ছে না। আর কটা দিন। এই দিনগুলো স্বাভাবিক যাবে না আর। তপ্ত স্বরে হুঙ্কার ছাড়লেন তিনি, অনেক হয়েছে, আর না। আদ্র, মেঘাকে বাকি দিনগুলোর জন্য এ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। তোমার ওই বেপরোয়া ভাইয়ের থেকে আগলে রাখো ওকে, দূরে সরিয়ে রাখো। আর হ্যাঁ, যদি ভুলেও তুমি এবার আমার কথার হেরফের করেছ, তাহলে ভালো হবে না বলে রাখলাম। মেঘা ঘরের দরজা ঠাস করে চাপিয়ে দিল। দরজার পিঠ ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। ধীরে ধীরে একপাশ হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। হাতের ব্যথার জায়গাটা চেপে ধরল অন্য হাতে। লাগুক ব্যথা, আরও বেশি লাগুক, আরও ব্যথায় কাঁদবেও। শব্দ করে ডুকরে কাঁদবে, আর সামলাবে না নিজেকে। রৌদ্র ছুটে এসেছে। চাপানো দরজা ঠেলে খুলল সে। রমণীর ফোঁপানো শুনে দরজার পাশে দেয়ালের দিকে তাকায়। হাঁটু জড়িয়ে মুখ নামিয়ে ফিকরে ফিকরে কাছে মেয়েটা। হেঁচকি উঠে গেছে। রৌদ্রর সামনে বসে। রমণীর কান্নারত ভেজা মুখখানা আগলে ধরে বাধা দেওয়ার আগে। ধরে আসা কণ্ঠে বলে গালে হাত রেখে, ইভারা, এই ইডিয়েট, ব্যথা পেয়েছিস? ইভারা, লুক অ্যাট মি। রমণীর কান্নার বেগ বাড়ে। ছটফটিয়ে ওঠে বেপরোয়া যুবক। এক হাতের আঁচলে রমণীর মুখখানা আগলে নিয়ে চিবু কুচিয়ে ধরে। অন্য হাতে কানের লতি চেপে ধরে অপরাধী স্বরে বলে, লেগেছে খুব। আই অ্যাম সরি সানি। এই দেখ, কানে ধরছি। আর মারব না কখনো। ডোন্ট ক্রাই প্লিজ। এভাবে কেন রাগা সামায়? ইউ নো, তোকে কারোর সাথে সহ্য হয় না আমার। তাহলে কেন আমার সহ্যের সীমা অতিক্রম করিস তুই? তোর অবাধ্যতায় তোকে ব্যথা দিতে গিয়ে 1000 গুণ বেশি ব্যথা পায় এই বেপরোয়া হৃদয়। পুড়ে ছাই হয়। তা কি বুঝিস না তুই? মেঘা নিশ্চুপ। কেবলই কান্নার শব্দ গলা ছিঁড়ে বেরোচ্ছে। রৌদ্র বলে, এই ইভারা, কানে ধরলাম তো। সরি জান, আর মারব না। কেঁদো না প্লিজ। সত্যিই বলছি, আর কখনো মারব না। ফুলের স্পর্শেও আঘাত করব না কখনো। শুধু ভালোবাসবো। প্লিজ, চুপ করে যাও এবারের মতো। তুই তুকারিও করব না আর। তুমি বলবো সব সময়। প্লিজ, কান্না থামাও। মেঘা তেতে ওঠে আলগা সান্ত্বনায়। লোকটাকে ঠেলে ফেলে। ডোন্ট টাচ মি রাইনো মুখো। ওই হাতে স্পর্শ করবেন না আমায়। যে হাত আমাকে আঘাত করতে দ্বিধা করে না, সেই হাতের স্পর্শ চাই না আমি। আমি আপনাকে ঘৃণা করি শুধু। ঘৃণা করি আপনার স্পর্শ। দূরে যান আমার থেকে। আই হেট ইউ রুডবিক কাবির রৌদ্র। রৌদ্র নীরবে শ্বাস ফেলে। অসহ্য যন্ত্রণা হয় ভেতরে। চিরে যায় বুক। মেঘার চোখের পানি সহ্য হয় না তার। আরও বেশি সহ্য হয় না, কারণ এই পানি তার আঘাতে ঝরেছে। নিজের উপর চরম ক্ষুব্ধতায় মাড়ি খিচে আসে তার। মেঘা হাঁটুতে মাথা নামিয়ে নিজেকে গুটিয়ে নেয়। কাঁদে ফিকরে ফিকরে। হেঁচকি ওঠে ক্ষণে ক্ষণে।
রৌদ্র ওর হাতের দিকে তাকালো। জমে কালশিটে হয়ে গেছে রমণীর হাত। এখানেই ব্যথা পেয়েছে সে, অথচ রৌদ্র ওর ব্যথা না কমিয়ে উল্টো আরও বেশি বাড়িয়ে দিল। কতটা ব্যথা পেয়েছে কে জানে, জানা প্রয়োজন। রৌদ্র উঠে দাঁড়ায়। ডান হাতে মেঘাকে থাপ্পড় মেরেছে ও। এই হাতে শাস্তি পাওনা আছে। দুই কপাটের দরজার মাঝ বরাবর নিজের হাত রাখল সে। অতপর বিভ্রান্তের ন্যায় পাগল হয়ে কপাটদ্বয় একটার সাথে ঠেসে ধরল আরেকটা। মাঝে চাপা পড়ে পিষ্ট হলো যুবকের হাতের তালু। দাঁতে দাঁত চেপে ধরে রৌদ্র। মেঘার দিকে দৃষ্টি রেখেই শক্তি খাটিয়ে দরজা ঠেলে ধরে আরও বেশি। অধিক চাপের এক পর্যায়ে চামড়া কেটে ফিনকে বেয়ে রক্ত বেরিয়ে আসে। তবুও ব্যথা অনুভব হয় না রৌদ্রের। এর থেকেও বুকের ব্যথাটা আরও বেশি। দরজার মধ্যে থেকে হাত সরায় সে, তাকায় হাতের দিকে, পরক্ষণে মেঘার দিকে। রমণীর উপেক্ষা দেখে করুণ স্বরে বলে, ইভারা, তোকে এই হাতে মেরেছি আমি, অক্ষত রাখব না এই হাত। দ্বিতীয়বার যেন এই হাতে সাহস না হয় তোর শরীরে উদ্যত হওয়ার। বলেই এলোপাথারি পাঁচ করতে লাগলো দেয়ালে। গুমোট শব্দে আকস্মিক চমকায় রমণী। কান্না থামিয়ে ঝট করে তাকায়। ঝাপসা চোখের সামনে রৌদ্রের এমন পাগলাটে উদ্ভট কর্মকাণ্ড দেখে আঁতকে ওঠে। আরও বেশি আঁতকে ওঠে রক্ত দেখে। কলজে ছ্যাদ করে ওঠে। এক পলকেই দৃষ্টি সরিয়ে চোখ মুখ খিচে নেয় রমণী। পুরো শরীর থরথর করে কেঁপে গুলিয়ে আসে। এই লাল তরল সহ্য করতে পারে না সে। রক্তে মারাত্মক ফোবিয়া আছে। রৌদ্রের হাত রক্তে রঞ্চিত। মেঝেতে টুপটাপ বেহিসেবি কত শত রক্তের ফোঁটা। এক পলকে এইটুকু দেখা মাত্রই মাথা চিড়ে যায় একবিংশীর। চারদিকে আধার নামে। দুই হাতে কান চেপে ধরে চেঁচায়, ভাইয়া। চেঁচানোর সম্বোধনে থামে রৌদ্র, ফের টাটিয়ে ওঠে, দম ফেলে। রমণীর উপর রাগ না চড়িয়ে বিড়বিড় করে, আবার ভাইয়া। রাগ বাড়ে পুনরায়। সংযত করতে দাঁতে দাঁত চেপে ফের সজোরে একটা পাঞ্চ করে শক্ত দেয়ালে। হাত থেতলে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। আঙুলের গোড়ার হাড় ভেঙে গুড়িয়ে যায় বোধহয়। চোখ থেকে যেন রক্ত ঝরবে। রাগে রাগান্বিত অবস্থায় কিরমির করে, আর ফিরে চায় না রমণীর পানে। হিসহিসিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রমণী টের পায় না তার প্রস্থান। কান চেপে রেখেই বিড়বিড় করে ভয়ে ভয়ে, রৌদ্র, রৌদ্র, আমি ব্লাড ভয় পাই, প্লিজ, রক্ত ঝরাবেন না। এসব দূরে সরান আমার থেকে, নয়তো মরে যাব আমি।